যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করে একটা চোর চাকরি পাইয়ে দিয়েছে, আর তার ছেলে বলছে পলিটিক্যাল অ্যারেস্ট। কোনো মহিলার ওপর যদি কোনো রকম কুরুচিকর আক্রমণ হয়, তাতে পাল্টা সরকার তার চরিত্র হনন করবে না, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যারা দৈনিক কাজ করে সেই টাকা রোজগার করেন, তাদের প্রতিও আমাদের সরকার সহমর্মিতা দেখাবেন, এবং তারপরে পরবর্তীকালে তারা একটা যদি আবেদন করেন, এখনও তো অনেক কিছু নিয়মকানুন নিয়ে আছে, আবেদন করলে তারা নিশ্চয়ই সে আবেদন গৃহীত হবে, তারা বসতে পারবেন। এবার অন্নপূর্ণা ভাণ্ডার আমিও অ্যাপ্লাই করব। হ্যাঁ দিদি, একেবারে বিজেপি সরকার গঠনের পর প্রথম ইন্টারভিউ, এবং যেদিনকে গণনা হচ্ছিল তখনও ওই 207 সিট ছবে ছবে এরকম, তখন চোখে জল দেখেছিলাম। চোখে জলটা কেন এসেছিল? চোখে জলটা আনন্দের। এত সংগ্রাম, এত আন্দোলন, মিথ্যে কেস, ভয়, সোশ্যাল মিডিয়ায় ধমকি, হুমকি, বাড়িতে এসে হুমকি, সব কিছুর পরে আমাদের যে লড়াই, আমাদের যে মনোবল ভেঙে দেওয়ার যে চেষ্টা হয়েছিল, টেকনিক্যালি কোমর ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেখান থেকে মানে লক্ষ লক্ষ আমাদের কর্মীরা সারা রাজ্যের যেভাবে কাজ করেছেন, সবাই মিলে একটা কালেকটিভ এফার্ট, তো সেই স্বপ্ন যখন বাস্তবায়িত হতে দেখলাম, মানে যখন ওই 151 যখন দেখছি, অর্থাৎ আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছি, সেই আনন্দ বা সেই একটা অনুভূতিটা মানে ভাষায় বোঝানো যাবে না। তো সেই চোখের জল, আনন্দ, এবং আমাদের প্রায় 300-র ওপরে যে আমাদের কার্যকর্তা, তাদের প্রাণ আত্মবলিদান, শ্যামাপ্রসাদের ভূমিতে শ্যামাপ্রসাদের তৈরি করা দল অবশেষে ক্ষমতায় আসছে স্বাধীনতার পরে এতগুলো বছর বাদে, এটা একটা অন্যরকম অনুভূতি। যেই তৃণমূল বারবার বলছিল যে তারা এবারে 250 পার করবে, তারা একেবারে কোথাও গিয়ে 100 পার করতে পারলো না। এবং এই যে যারা আপনারা বারবার বলছিলেন যে বিজেপি সরকার গঠন করবেন, আপনারা কি কোথাও গিয়ে আশা করেছিলেন যে 207 মানে 2/3 আসন, মানে এতটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন হবে? দেখুন, সরকার আমরা গঠন করব এটুকু একদম নিঃসংশয় ছিলাম, কারণ মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানুষ তৃণমূলকে মানে কি বলবো, একদম সমূলে উৎপাটিত করতে চেয়েছে। কিন্তু আমি পশ্চিমবঙ্গের প্রতিটা জনগণকে ধন্যবাদ জানাবো যে তাদের কাছে একমাত্র বিকল্প, যদি বিকল্পর কথাটাই হয়, তৃণমূলের একমাত্র বিকল্প কোনো বি টিম, কোনো ফিশ ফ্রাই সেটিং নয়, শুধুমাত্র এবং শুধুমাত্র বিজেপিকেই তারা যোগ্য মনে করেছেন। বিজেপিকেই মনে করেছেন যে রাজ্যভারটা শক্ত হাতে সামলাতে পারবে। এবং পশ্চিমবঙ্গে এত বছর ধরে তুমি যদি দেখো, মানে প্রায় 50 বছর ধরে কেন্দ্রের সরকারের পুরো বিপরীত সরকার পশ্চিমবঙ্গে চলেছে। তো এই প্রথম আক্ষরিক অর্থে ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সঙ্গে রাজ্যে সাযুজ্য, এতগুলো প্রকল্প, কেন্দ্রীয় প্রকল্প ব্লক করে রাখা হয়েছিল, সেটা আয়ুষ্মান বলো, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বলো, মহিলাদের জন্য আরও অনেক প্রকল্প যেগুলো ছিল, তোমার লাখপতি দিদি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, সেগুলো যে ব্লক করে রাখা হয়েছিল সেগুলো শুরু হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের মনে হয়েছিল যে আমরা বিজেপিকে বিশ্বাস করতে পারি, কারণ এতগুলো রাজ্যে যে বিজেপি শাসিত, সেই রাজ্যে তারা জানেন যে মানুষ কিভাবে তাদের ব্যক্তিগত জীবনে তারা লাভবান হচ্ছেন। সেটা তোমার মানে যদি দুর্নীতি বলো, দুর্নীতি মুক্ত, ট্রাফিক বলো, কঠোর প্রশাসন বলো, সমস্ত দিক থেকে। আমরা দুটো উদাহরণ দেখছি, দেখো, যেদিনই আমরা জয়যুক্ত হলাম সেদিনই রেলের জমি বালি স্টেশনে আটকে রেখেছিল, হ্যাঁ, বেআইনি দখলদারিরা। সেদিন রেলের জমি কেন্দ্রীয় সরকারের জমি, কেন্দ্রীয় সরকারে আমরা আছি, কিন্তু এই রাজ্য সরকার বারে বারে ব্লক করছিল, সেটা পরিষ্কার হয়ে গেছে। তুমি শিয়ালদা স্টেশন, এই তো আমরা কয়েকদিন হলো আমাদের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, শিয়ালদা স্টেশনের যে আবর্জনা, পুরো মানে চিত্রটাই পাল্টে গেছে। এবং আজকেও আমি দেখছিলাম আরেকটা কোনো স্টেশনে, সেখানেও সেরকমভাবে বেআইনি দখলদারদের সরিয়ে দেওয়া হচ্ছে। তো মানুষ তো ভোট দিয়েছে এই কারণে, যাতে আমরা একটা স্বচ্ছভাবে বাস করতে পারি, মহিলারা নির্ভয়ে ঘোরাফেরা করতে পারেন, কোনো মহিলার ওপর যদি কোনো রকম কুরুচিকর আক্রমণ হয়, তাতে
পাল্টা সরকার তার চরিত্র হনন করবে না, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দিদি, এই যে পুলিশের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানেও একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। যখন কোনো মিছিল বা যে কোনো কিছু যখন হতো, আমরা দেখতাম যে পুলিশের একেবারে আগ্রাসী একটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, সেটা একেবারে পাল্টে গেছে। দেখো, কিছু পুলিশ ছিলেন হয়তো অনুপ্রাণিত, এটা অস্বীকার করার উপায় নেই। কিছু পুলিশের এখনও তাদের লয়্যালটি আছে, তারা তো পুলিশ নন, তারা তো দলদাস, একটা রাজনৈতিক দলের হয়ে তারা চাটুকারিতা করেছেন। কিন্তু অধিকাংশ পুলিশ, মানে 99% পুলিশ, তারা তো জানেন যে তাদের ডিএটা আটকে ছিল, তাদের ডিএটা যে ব্লক করেছে, যে সরকারের হয়ে তারা কথা বলেন, সেই সরকারই তাদের ডিএটা ব্লক করেছে। সেই সরকারের তরফে জনগণের টাকা খরচ করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট করা হয়েছে কীভাবে ডিএ না দেওয়া হয়। তো তারা তো এরপরে রাজ্য সরকারি যারা কর্মচারী, তারা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন, মাইনে বাড়বে, তাদের যে স্বপ্নগুলো ছিল তাদের পরিবারের, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হতে পারবে, এরিয়ার পাবেন একটা মোটা টাকার। তো স্বাভাবিকভাবেই পুলিশ তারা অনেকটা মানে নিঃশ্বাস, মানে কি বলবো, স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছেন, অনেকটা মুক্তভাবে তারা প্রাণ ভরে বাঁচতে পারছেন। দিদি, স্টেশনের কথা বলছিলেন আপনি, এবং এই স্টেশনে, বিভিন্ন স্টেশনে, ধরুন সাউথ সেকশন হোক কিংবা নর্থ সেকশন হোক, স্টেশনে যে সমস্ত দোকানগুলো থাকে, সেগুলোতে এখন নোটিশ দেওয়া হয়েছে যে তাদের তুলে উঠে যেতে হবে। তো এই মানুষগুলোর মনে অনেক প্রশ্ন এখন। আমি নিজেই একটা ফুচকার দোকানে গিয়েছিলাম, তো তিনিই বলছিলেন যে আমাদেরকে উঠে যেতে হবে। তো এদের জন্য কি নতুন কোনো ব্যবস্থা করে দেওয়া হবে? প্রথম কথা বলি যে স্টেশনের মধ্যে যে দোকানগুলো, সেগুলো একদম আইন টেন্ডার করে সে দোকানগুলো পাওয়া হয়। ধরো বুক স্টল যেগুলো, হুইলার থেকে শুরু করে ঠান্ডা পানীয়ের দোকান, কেক, মিষ্টি বিস্কুট। কিন্তু যারা বেআইনিভাবে এনক্রোচ করে আছেন তাদেরকে উঠতে বলা হয়েছে। সুতরাং ইনফরমেশনটা যখন দেবে, ঠিক ইনফরমেশন দাও। যারা ওখানে রীতিমতন বৈধ কাগজ নিয়ে বসে আছেন তাদেরকে কিছু বলা হবে না। যারা বসে আছেন স্বাভাবিকভাবেই তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে জেনারেল করে। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি যে যদি তুমি যেটা বললে ফুচকা ব্যক্তিগতভাবে আমি খুব ভালোবাসি। তো মানে সারা মানে নিখিলবঙ্গ ফুচকা সমিতির আমাকে তুমি মাথায়ও রাখতে পারো, এত আমি ফুচকা বিদুষী আর কি। কোন দোকানের কোন জায়গাকার কোন ফুচকা বেস্ট আমি বলে দিতে পারবো। কিন্তু যে কোনো যারা ধরো মানে রোজগার করেন, দিন খাটেন যারা, এবং দৈনিক কাজ করে সেই টাকা রোজগার করেন, তাদের প্রতিও আমাদের সরকার সহমর্মিতা দেখাবেন। এবং তারপরে পরবর্তীকালে তারা একটা যদি আবেদন করেন, এখনও তো অনেক কিছু নিয়মকানুন নিয়ে আছে, আবেদন করলে তারা নিশ্চয়ই সে আবেদন গৃহীত হবে, তারা বসতে পারবেন। কিন্তু কোনো রকমভাবে বেআইনিভাবে অনৈতিকভাবে দখলদারি করে সেগুলোকে আমাদের সরকার সরানোর প্রয়াস করেছে। নির্দিষ্ট নিয়মের মধ্যে অবশ্যই কাউকে কোথাও সরানো হবে না। যারা ব্যবসা করছেন তারা হবেন। আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, নিউ মার্কেট এরিয়ায়, তুমি নিউ মার্কেট এরিয়া বলা হয়েছিল, তৃণমূল সরকার বলেছিল যে বিজেপি এলে সব এই দোকান তুলে দেবে। না, শুধুমাত্র যে ফুটপাথ যেগুলো দখল করে যারা বেআইনি, যারা প্রচুর মোটা টাকা ভাড়া দিয়ে যারা দোকান করছেন, তাদেরও তো দোকানে কর্মচারী, তাদেরও তো বিক্রি বাটা না হলে তারাও খাবেন কি। সুতরাং একটা নিয়মের মধ্যে আসতে হবে। কোনো মানুষের পেটে লাথি পড়বে না বিজেপি সরকারে, এটুকু আমরা আশ্বাস দিতে পারি। এবং সেই সঙ্গে এটাও ফ্যাক্ট যে যারা ধরো খেটে খাচ্ছেন, যারা ধরো দিন মজুর, তাদেরও যাতে অসুবিধা না হয় সেদিকেও সরকার অত্যন্ত সমবেদনা বা তাদের প্রতি সহমর্মিতার সঙ্গে তাদের বিষয়টা দেখবে। দিদি, ট্রেনে বাসে তো যাতায়াত করি, তো এই লেডিস কম্পার্টমেন্টে মহিলাদের মধ্যে এখন একটা জিনিস নিয়ে খুব আলোচনা হচ্ছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গিয়ে অন্নপূর্ণা ভান্ডার আসবে নাকি দুটোকে লিঙ্ক করা হবে? সরকারি তরফে এখনও এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়নি, কিন্তু আমি হাউয়ের মাধ্যমে সমস্ত দর্শককে বলতে চাই যে আপনাদের যেরকম আমাদের প্রতিশ্রুতি মতন 1 জুন থেকে আপনাদের সরকারি বাসে যাতায়াত বিনামূল্যে, অর্থাৎ ফ্রি, এবং জুন মাসে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু কিভাবে হবে, যে যারা এক্সিস্টিং লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তাদেরটা লিঙ্ক করে, কারণ এরকম অনেক মানুষ আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার নিতেন না, আমিও নিতাম না, এবার অন্নপূর্ণা ভাণ্ডার আমিও অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো শুধুমাত্র যাদের পরিবারে কেউ সরকারি চাকরি করেন তারা বাদে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিশ্চয়ই ঢুকবে আপনাদের সবার অ্যাকাউন্টে, প্রত্যেকে পাবেন। কিন্তু কিভাবে সেটাও আমার মনে হয় সরকারি বিজ্ঞপ্তি এই কয়েকদিনের মধ্যেই জারি হয়ে যাবে। অগ্নিমিত্রাদিও বলেছেন, আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনিও বলেছেন যে আমরা
সবাইকে দেব, কিন্তু সেটা কিভাবে, মানে প্রসেসটা কি হবে, ওই যারা এক্সিস্টিং অ্যাকাউন্ট সেটাতে পাবেন এবং যারা নতুন অ্যাপ্লাই করবেন তারাও পাবেন। তো সেই বিজ্ঞপ্তিটা আপনারা খুব শিগগিরই জেনে যাবেন, কিন্তু পাবেন এইটুকু নিশ্চিত। অনেক ইউটিউব চ্যানেল তারা ভিডিও বানাচ্ছে, এটা নিয়ে যে কিছু ডিবিটি লিঙ্ক করতে হবে, এগুলো তো তাহলে সরকারের তরফ ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, যেটা আমাদের 2014 থেকে, তোমার যদি মনে থাকে, যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় প্রথমবার এলেন, ওই জনধন অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট একটা করেছিলেন, যাতে টাকাগুলো এই মিডল ম্যান দিয়ে না যায়, একদম ডাইরেক্ট যে বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে ঢুকে যায়। অর্থাৎ তুমি ধরো যে কোনো 100 দিনের কাজ করছেন, টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকে যাবে, মাঝখানে ফোড়ে দিয়ে দিলে, এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গে কাটমানি, তাতেও আমরা খবর পেয়েছিলাম যে ওই 100 দিনের টাকা নিতেও তৃণমূলের চোরগুলো ওই স্ক্যানার নিয়ে পৌঁছে যেত, ভাবতে পারছো? তো সেই কারণে ডিবিটি, অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকবে। এবং সেটা তো কেন্দ্রীয় সরকারের সময়, তোমার মনে আছে কোভিডের সময়তে আমাদের মহিলাদের অ্যাকাউন্টে একটা টাকা ঢুকেছিল, একটা অর্থরাশি ঢুকেছিল, বা যে কোনো সুবিধা, সাবসিডি, যেরকম গ্যাসের সাবসিডি সিলিন্ডারের জন্য ঢোকে, অ্যাকাউন্টে এইরকমই ঢুকবে। কিন্তু কোন কি প্রসেসটায় যারা এক্সিস্টিং আছেন তাদেরটা যেরকম যাচ্ছে, বা নতুন করে সবাইকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে কিনা, এটা সরকারি বিজ্ঞপ্তি জারি হলে বুঝতে পারবে। দিদি, ইতিমধ্যে আমরা দেখলাম যে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হওয়ার পরে তার ছেলে, তিনি যেটা বলছেন যে এটা পলিটিক্যাল অ্যারেস্ট এবং তার বাবাকে দিয়ে প্রথম শুরু। এবার একটা কথা বলি যে পুরনিয়োগ দুর্নীতি কি হয়েছে? হয়েছে। 150 জনের মতন মানুষকে সুজিত বসু রেড কার্ড দিয়ে, রীতিমতন রেড চার্ট করে তাদেরকে চাকরি দিয়েছে। বেনিফিশিয়ারিটা কে? কারা টাকা পেয়েছে? যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করে একটা চোর চাকরি পাইয়ে দিয়েছে, আর তার ছেলে বলছে পলিটিক্যাল অ্যারেস্ট। ওই ছেলে আর ছেলের বাবা এরাই এটা বিশ্বাস করবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, রাজ্যের 100টা মানুষের কাছে যাও, অন্তত 99% মানুষ বলবেন ঠিক হয়েছে। কারণ আমাকে তো এইটুকু আমি বুঝতে পারি না, মানে কোন ম্যাজিক আমাকে শিখিয়ে দিলে আমরাও জানতে পারি যে রোলের দোকানের যে চালাতো, এগ রোল, চিকেন রোল বিক্রি করার মানুষে তার এরকম কোটি কোটি টাকা, অত বড় তার বাড়ি, তার মেয়ের বিয়ে নাকি একটা 5 তারা হোটেল 7 দিনের জন্য বুক করা হয়েছিল, কোথা থেকে আসে টাকার সোর্স, কারা পাইয়ে দেয়, এটা তো আমাদের জানতে ইচ্ছা করে। সুতরাং তদন্তকারী সংস্থা ভোটের আগেও তদন্ত করেছে এবং তার কথার সঙ্গে অসঙ্গতি ছিল। সুজিত বসু দীর্ঘদিন তিনি করেননি, যাননি, হাজিরা দেননি, তারপরে যেটা হবার সেটা হয়েছে। তো ওনার দেখো, এটা ওই মানে বলে না যে ওই ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি, এদের তো তাই অবস্থা। ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাইনি, ঠাকুর ঘরে ছিল মানে চোর ঢুকেছিল, দিয়ে বলে হচ্ছে তুমি কেন ঢুকেছিল, বলছে না আমি তো কলাটা খাইনি। সুজিত বসু তার ছেলের এরকম অবস্থা। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কারোর ব্যক্তিগত জীবন নিয়ে বলতে চাই না, কিন্তু তার মেয়ের শুনেছি পা থেকে মাথা পর্যন্ত নাকি সোনার গয়নায় মুড়ে বিয়ে দিয়েছে। কি রোজগার ভাই একটা বিধায়কের, একটা মন্ত্রীর মাইনে কত, যে তার এরকম দেখনদারি লাক্সারি, প্লাস তার ছেলের যে হোটেলটা, রেস্টুরেন্টটা, কোভিডের সময় যখন কেউ বেচা কেনা করছে না, মানুষ নিজের প্রাণ বাঁচাবে, সেই সময় আমরা কি দেখলাম যে তার ছেলের নাকি মাসিক ব্যবসা 1.5 কোটি টাকা। এটা কোন নিনজা টেকনিক আমাকে বুঝিয়ে দেবে, তাহলে রাজ্যের মানুষগুলো একটু জানতে পারে কোন ব্যবসার নিনজা টেকনিক। বালুর মেয়ে, মানে প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার মেয়ে নাকি টিউশন পড়িয়ে 5 কোটি টাকা। মমতা ব্যানার্জির ভাইয়ের বউ কাজরি ব্যানার্জি, তিনি নাকি সমাজ সেবা করে 3 কোটি টাকা। এগুলো কোন নিনজা টেকনিকে হয়? এগুলো যদি রাজ্যের মানুষ করে শিখিয়ে দিত, তাহলে এতদিনে আমাদের বেকারত্বের সংখ্যাটাও কমতো, মানুষের হাতে কিছু টাকাও আসতো। কি মনে হয় এনাদেরকেও তদন্তের আওতায় আসতে হবে? দেখো, আমাদের সরকার বলে দিয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী যখন তিনি প্রার্থী ছিলেন তখনও বলেছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় বলে দিয়েছেন যে কোনো চোর দুর্নীতি যারা করেছে তারা মাটিতে মানে মাটির ভেতরে লুকোক, এখন তো আর উডবানে পারবেন না, বেলভিউতে ভর্তি হয়ে যাক, যেখানেই হোক, তাদেরকে তুলে এনে যারা চুরি করেছে, যারা এই রাজ্যের মানুষের প্রাপ্য থেকে তাদের বঞ্চিত করেছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, ধরা হবে, কোনো চোর পার পাবে না। কিন্তু এই গর্গ চ্যাটার্জি, তাকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হচ্ছে, বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি, এটাকে নিয়ে কি বলবে? ওরা বাংলা পক্ষ বলো না, তুমি বলো ওটা তৃণমূলের মানে ওই দ্বিতীয় পক্ষ।
তার কারণ হচ্ছে ওরা তো তৃণমূলের দ্বিতীয় পক্ষ হিসেবে কাজ করেছে। প্রথম কথা, ফেক নিউজ ছড়িয়েছিল ইভিএম সংক্রান্ত, নির্বাচন কমিশন এফআইআর দায়ের করেছে, পুলিশ ধরেছে। কেন মনে নেই যে এই রাজ্যে কত লোককে কত ফেক নিউজ করে গ্রেপ্তার করতে হতো? তখন মনে হয়নি? প্রথম। দ্বিতীয়ত, আমি যেটা শুনলাম নাকি 24 রাউন্ড কার্তুজ, আমি সত্যি মিথ্যে জানি না, সমস্ত সমাজ মাধ্যম বা শুনেছি, সত্যি মিথ্যে জানি না। যদি হয় আরও ভয়ঙ্কর তদন্ত করা উচিত। এবং তৃতীয় জিনিস হচ্ছে, আমি তো অনুরোধ করব, এই গর্গোয়েন ঘাগরা সত্যি হয়েছে কিনা, যেটা শুনছি তাকে নাকি সে নাকি বোরখা পরে বাথরুমে লুকিয়েছিল শুনেছি, যদি সেটা হয় অত্যন্ত হাস্যকর। তোমাদের বলবো একটা এটা নিয়ে একটা 3 মিনিটের একটা স্ক্রিপ্ট তৈরি করো, মজাদার হয়ে যাবে। আচ্ছা, এবার ফাইনাল কথা হচ্ছে, কত বড় দ্বিচারিত চিন্তা করো। সে অর্জুন সিং ক্যান্ডিডেট, তার প্রবল আপত্তি, সন্তোষ পাঠক ক্যান্ডিডেট, তার প্রবল আপত্তি। তৃণমূলের যখন ফিরহাদ হাকিম আমার এই বিধানসভা জাভেদ খান কই তার ওখানে গিয়ে প্রচার করেছে যে রবাঙালি, গুটকাখোর, খোট্টা এগুলো করেনি? তাহলে বোঝাই যায় তার মালিককে। তো মালিককে তুষ্ট করার জন্য করেছিল, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই এই বিভাজন করাটা, সেটা আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি। এবং তার যে ফেক নিউজ ছড়ানোর জন্য নির্বাচন কমিশন যেটা করেছে, সঠিক কাজ করেছে। বরং আমি বলবো, এতদিন পর্যন্ত যা ফেক নিউজ ছড়িয়েছে এবং বিদ্বেষমূলক প্রচার করেছে, তাকেও তাকেও কিন্তু জেলে ভরা উচিত, ডবল জেল করা উচিত।